মানুষ কতবার রক্ত দেবে? সংবিধানের ৭০ অনুচ্ছেদ নিজ দলের বিরুদ্ধে একজন সদস্য ভোট দিতে পারবে, এটা যুগান্তকারী ঘটনা এবার হয়েছে। রাজনৈতিক দলগুলো জনগণের প্রতিনিধিত্ব করে, এটা তো অস্বীকার করার কোনো উপায় নেই। কাজে রাজনৈতিক দল যেগুলো দিবে সেটাই হবে আইনের ভিত্তি, এবং সেটা দিয়েই ওখানে সংসদে গিয়ে সেটা হবে। এত রক্ত ঝরার পরও ৭১-এর পর থেকে এই পর্যন্ত যতগুলো আন্দোলন সংগ্রামে এই দেশের মানুষ করেছে এবং রক্ত দিয়েছে, এরপরও যদি আমরা দেশকে একটা সঠিক রাজনৈতিক লাইনে আনতে না পারি, তাহলে এটা হবে আমাদের জন্য দুর্ভাগ্য। দেশের নাম্বার 1 ট্রেডিং অ্যাপ নিফটি ফার্স্টে পাচ্ছেন ট্রেডিং এর সব সুবিধা, ডুয়েল এক্সচেঞ্জ এক্সেস, কোম্পানি অ্যানালাইসিস, পোর্টফোলিও তৈরি করা সহ আরও অনেক ইউনিক ফিচারের সাথে ট্রেড করতে ডাউনলোড করুন এক্ষুনি। সুপ্রিয় দর্শক, আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি বাণিজ্য প্রতিদিনের বিশেষ আয়োজন আগামী রাজনীতিতে। এই অনুষ্ঠানে আমরা আলোচনা করে থাকি আগামীতে কেমন রাজনীতি চাই ও বর্তমান রাজনৈতিক বিভিন্ন প্রেক্ষাপট নিয়ে। সঙ্গে আছে আমি নজরুল ইসলাম। আজকে অতিথি হিসেবে আমাদের স্টুডিওতে রয়েছেন ভাসানী জনশক্তি পার্টির চেয়ারম্যান ও গণতন্ত্র মঞ্চের সমন্বয়ক বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম বাবলু। আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি অসংখ্য ধন্যবাদ বাণিজ্য প্রতিদিনকে, এবং অসংখ্য দর্শক শ্রোতা নিশ্চয়ই এর মধ্যে তাদের হয়েছে বাণিজ্য প্রতিদিনের। তাদেরকে আমি আমার দলের পক্ষ থেকে, ভাসানী জনশক্তি পার্টির পক্ষ থেকে, আমার ব্যক্তিগত পক্ষ থেকে তাদেরকে শুভেচ্ছা ও কৃতজ্ঞতা জানাচ্ছি আমাকে এখানে অংশগ্রহণ করার জন্য। আপনার কাছে একটু জানতে চাইবো যে ভাসানী ঘরানার রাজনীতি যারা করে বা ভাসানীর আদর্শ যারা ধারণ করে, তারা মূলত মানুষের মতকে মুখ্য বলে বিবেচনা করে। আপনি কি মনে করেন যে সংস্কার কমিশন যে বিষয়গুলো নিয়ে আলোচনা করছে, এই আলোচনার মধ্যে মানুষের মতের প্রতিফলন ঘটছে কিনা, আপনার কি মনে হয়? ধন্যবাদ নজরুল। বাণিজ্য প্রতিদিনের যে আমি ধন্যবাদ জানাই জাতীয় ঐক্যমত্য কমিশন, আমরা সমস্ত রাজনৈতিক দল মিলে আমরা সেটা গঠন করেছিলাম প্রধান উপদেষ্টার নেতৃত্বে, এবং এই কার্যক্রমটা উদ্বোধন করেছিলেন প্রধান উপদেষ্টা স্বয়ং নিজে। সেখানে আমি ছিলাম, আমি বক্তব্য রেখেছি, প্রত্যেকটা দলই বক্তব্য রাখার সুযোগ পেয়েছে, এবং এরপরে ডক্টর আলী রিয়াজ সাহেবের নেতৃত্বে, উনি এই জাতীয় ঐক্যমত্য কমিশনের ভাইস চেয়ারম্যান, ওনার নেতৃত্বে এই জাতীয় ঐক্যমত্য কমিশনের কার্যক্রম পরিচালিত হয়েছে। এবং আমি মনে করি যে আমাদের কিছু বিষয়ে দ্বিমত থাকলেও আমরা অন্তত 19টা বিষয়ে, আমরা সংবিধানের 19টি বিষয়ে আমরা একমত হতে পেরেছি, এবং 2-1 জনের নোট অফ ডিসেন্ট আছে, বামপন্থী দলগুলোর নোট অফ ডিসেন্ট আছে, বাট আমরা একমত হতে পেরেছি। এটাই বড় সাফল্য এই দেশের জনগণের। গত 54 বছর আপনারা জানেন যেভাবে দেশটা পরিচালিত হয়েছে, এই সংবিধানের মধ্য দিয়ে শুধু ফ্যাসিস্টেরই আবির্ভাব হয়েছে। যখন যে গেছে ক্ষমতায় তার মতো করে দেশ চালিয়েছেন, কিন্তু এখন আমরা যে কাজটা জাতীয় ঐক্যমত্য কমিশনের মাধ্যমে আমরা একটা ঐক্যমতে পৌঁছতে পেরেছি 19টা বিষয়ে, সেই ঐক্যমত্য কমিশন এটার এখন শেষ হয়ে গেছে। গত বৃহস্পতিবার দিন রাত্রে আমি ছিলাম সারাদিন, তো সেখানে এই ঐক্যমত্য কমিশন তারা যে 19টা বিষয়ে আমরা একমত হয়েছি, তারা সেটা দেখলাম পত্রিকাতেও তারা সেটা একটা স্টেটমেন্ট দিয়েছেন, এবং 19টা বিষয় আমার কাছে আছে কোন কোন বিষয়ে আমরা ঐক্যমত্য হয়েছি সেগুলো আছে, এবং আমরা এখন এটা অপেক্ষা করতেছি যে কিভাবে এটাকে প্রতিষ্ঠিত করা যায়, এটা পদ্ধতিটা কি হবে, এটাকে ফুলফিল করার জন্য এটা আমরা চেষ্টা করছি, এবং তারা আমাদেরকে খুব শীঘ্রই আবার ডাকবেন, ডেকে আমাদের সঙ্গে তারা এটা বাস্তবায়ন কিভাবে হয় 19টা যে আমরা সিদ্ধান্তে উপনীত হয়েছি, এটা বাস্তবায়নের প্রক্রিয়া নিয়ে আবার আলোচনা হয়ে ওই দিনই হয়তো জুলাই সনদ সিগনেচার হবে। এটা কবে নাগাদ হইতে পারে জুলাই সনদ ঘোষণাটা? আমার মনে হয় আমাদেরকে ওনারা যে আইডিয়া দিয়েছেন 10 থেকে 15 দিন, হয়তো এটা 20 দিনে হইতে পারে, বাট 10 থেকে 15 দিনের মধ্যে তারা এটা করে ফেলবেন আমাদেরকে। এর আগে আমরা একটা গুঞ্জন শুনলাম যে জুলাই সনদ 36 জুলাইয়ের মধ্যেই ঘোষণা করা হবে।
না, সেটা সেটা কি আবার ওই আগস্ট মাসে চলে যাবে? আগস্ট মাসেই চলে যাবে, কারণ অলরেডি আজকে আগস্ট মাস। তো না, আমরা 36 জুলাই বলতে হচ্ছে আগস্টের 5 তারিখ পর্যন্ত, কিন্তু আগস্টের 5 তারিখ পর্যন্ত এটা সম্ভব হবে না, কিন্তু আগস্ট মাসের মধ্যে এটা শেষ হয়ে যাবে। জুলাই সনদ আসলে হবে জনগণের ক্ষমতায়ন ও রাষ্ট্রীয় ব্যবস্থার যে আমূল পরিবর্তন ছাড়া শুধুমাত্র এই আলোচনা করে এই দেশের পরিবর্তন কি সম্ভব? আমি নজরুলকে ধন্যবাদ জানাচ্ছি যে নজরুল একটা কঠিন প্রশ্ন আমার সামনে নিয়ে এসেছেন। আমি সেই জন্য ধন্যবাদ জানাচ্ছি বাণিজ্য প্রতিদিনকে, যে আপনাদের স্টুডিওতে আমাকে নিয়ে এসছেন, এসে এখানে এই প্রশ্নের সম্মুখীন করছেন। আলাপ আলোচনার মধ্য দিয়ে, যেহেতু আমরা এখন আর বিপ্লবের মধ্যে নাই, আলাপ আলোচনার মধ্য দিয়েই আমাদেরকে আমাদের কর্মমন্ত্রা ঠিক করতে হবে, দেশ কীভাবে চলবে না চলবে। দেশ কীভাবে চলবে সেই জন্যই আমরা ঐকমত্য কমিশনে সমস্ত রাজনৈতিক দল, ক্রিয়াশীল রাজনৈতিক দলগুলো আমরা ওখানে বসেছি। নিবন্ধিত অনিবন্ধিত যারা মাঠে কাজ, জনগণের দাবি দেওয়া নিয়ে রাজপথে আছে, তারা সহ আমরা প্রায় 28টি দল ওখানে ক্রিয়াশীল ছিলাম। আমরা সেখানে প্রত্যেক দিন উপস্থিত হয়েছি, থেকে আমরা মতামত দিয়ে 19টা বিষয়ে আমরা একমত হয়েছি। দুই একটা ঘটনা আছে যেটা একমত হয়নি, সেটা একটা মাইনর ব্যাপার, এটা নিয়ে কোনো সমস্যা হবে না, এবং এটা সামনে সংসদ নির্বাচনের পরে সেটা পার্লামেন্টে গিয়ে আমরা বাকিগুলোর সমাধান করব। আশা করি এত রক্ত ঝরার পরেও 54 পর 71-এর পর থেকে এই পর্যন্ত যতগুলো আন্দোলন সংগ্রামে এই দেশের মানুষ করেছে এবং রক্ত দিয়েছে, এরপরও যদি আমরা দেশকে একটা সঠিক রাজনৈতিক লাইনে আনতে না পারি, তাহলে এটা হবে আমাদের জন্য দুর্ভাগ্য এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য হবে। মানুষ কতবার রক্ত দেবে? রক্ত তো আমরা প্রতিবারই দিচ্ছি, কম দিচ্ছি, কিন্তু এইবার যেটা 24-এ যে কোনো অভ্যুত্থান, এই অভ্যুত্থানে 2000 লোক নিহত হয়েছে, এবং আমি তাদের আত্মার মাগফিরাত কামনা করছি, এবং প্রায় 30,000-এর মতো আমার মতো আহত হয়েছে। আমি গুলি খেয়ে নিজে আহত হয়েছি, আমার দলের সেক্রেটারি 4 মাস জেল কেটেছে, আমি 2বার অ্যারেস্ট হয়েছি। তো সেই ক্ষেত্রে আমি মনে করি যে এইবার আমরা সফল হব এবং সফলভাবে বাংলাদেশকে একটি সঠিক রাস্তায় নিয়ে যেতে পারবো, এই আশাবাদ আমি ব্যক্ত করছি। প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির ক্ষমতার ভারসাম্য কেন্দ্রিক একটি আলোচনা হয়েছে, আপনি কোন মডেলকে সমর্থন করেন? আমি ক্লিয়ার বলি, সেদিন ওই আলোচনায় আমি বক্তৃতা করেছি, বক্তৃতার রেকর্ড আপনারা দেখেছেন, ফেসবুকেও দেখেছেন এবং বাংলাদেশ টেলিভিশনেও দেখেছেন। ক্ষমতার ভারসাম্য নিয়ে সবাই মোটামুটি একমতই হয়েছি, যদিও বামপন্থী 4টা দল সেটা বয়কট করেছে। সেখানে আমরা বলেছি, আমার কাছে এই শীটটা অফিসে আছে নেই, যেমন 4টি বিষয়, NSI, বিমান বাহিনী, সেনাবাহিনী, এগুলা নিয়োগ, নির্বাহী ক্ষমতার মালিক যিনি, 4টা বিষয় তারা দিবেন। আর বাকি 6টা বিষয় আমরা বলেছি এটা রাষ্ট্রপতির হাতে থাকতে হবে। কারণ আমরা দেখেছি দলীয় সরকারের অধীনে বাংলাদেশ ব্যাংকে, আমরা দলীয় সরকারের অধীনে আমরা দেখেছি চাক্ষুষ প্রমাণ, এই গত ফ্যাসিস্ট আমলে, ফ্যাসিস্ট রিজিমে যে আতিউর রহমান সাহেব ছিলেন, ওনার কিছু করার ছিল না, হাত পা বাঁধা ছিল ওনাকে হাত পা বেঁধেই লুটপাটের একটা মহোৎসব হয়েছে। এবং সবচেয়ে বড় ঘটনা সেটা হলো যে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ পর্যন্ত চুরি হয়েছে, এমন ঘটনাও ঘটেছে। আমি সেদিন বিএনপির উপস্থিতি এই কথাটা বলেছি, তাদের এই উপলব্ধি আসবে যে বাংলাদেশ ব্যাংক গভর্নর, আমরা রাজপথে লড়াই সংগ্রাম করেছি বাংলাদেশ ব্যাংকের স্বায়ত্তশাসনের জন্য, কাজেই বাংলাদেশ ব্যাংকের গভর্নর নিয়োগ হবে রাষ্ট্রপতির মাধ্যমে, সেটা সার্চ কমিটির মধ্য দিয়ে রাষ্ট্রপতি নির্বাচন করা, এটা দলীয় সরকারের আন্ডারে আমরা দিতে পারি না। এই কথাই আমি সেদিন বলে এসেছি এবং সেটা বিভিন্ন জায়গায় সেটা হয়েছে। আপনারা ফেসবুক অথবা বিটিভির কাছেও আমার এই বক্তৃতার ক্যাসেট পাবেন। বিএনপির সঙ্গে যুগপৎ আন্দোলনে আপনারা দীর্ঘদিন ধরে আছেন, আপনার দল, আপনার জোট দীর্ঘদিন থেকেই বিএনপির সঙ্গে আছেন। এই যে কমিশনে বিভিন্ন দলের বিভিন্ন ধরনের মতামত আপনারা দিচ্ছেন, এতে কি বিএনপির সঙ্গে আপনাদের সেই একসঙ্গে থাকার নিয়ে, ঐক্য নিয়ে
কোনো ধরনের ফাটলের সৃষ্টি হয়েছে ধন্যবাদ। এরকম কোনো আভাস আপনার কাছে আছে কিনা, বা আপনার জোটের মধ্যে কোনো দলের সঙ্গে মতানৈক্য আমরা বিএনপির সঙ্গে যুগত আন্দোলনের যারা আমাদের সঙ্গে বিএনপির পক্ষ থেকে যারা আমাদের সঙ্গে বৈঠকে বসতেন, ঐক্যমত কমিশনের মিটিং শুরু হওয়ার আগের থেকেই আমরা বলেছি যে আমি বিএনপি করি না, উনি বিএনপি করে না, কিন্তু আমার নিজস্ব একটা দলীয় আদর্শ উদ্দেশ্য আছে। সেই প্রকৃতিতে মত বিনিময় হবে জাতীয় ঐক্যমত কমিশনে। কখনো বিএনপির পক্ষে যেতে পারে, কখনো বিএনপির বিরুদ্ধে যেতে পারে। ওনারা বলছে না, এতে আমাদের সম্পর্কের কোনো ফাটল ধরবে না, ফাটল হবে না। কাজে আমরা আমাদের দলীয় সিদ্ধান্তটাই আমরা সেখানে বাস্তবায়ন করার চেষ্টা করেছি। মাওলানা ভাসানের আদর্শকে ধারণ করে রাষ্ট্রীয় পুনর্গঠন এবং জনগণের ক্ষমতায়নে কি কি সাংবিধানিক পরিবর্তন আপনারা চেয়েছেন? আমরা মাওলানা ভাসানীর আদর্শকে, আমাদের মহান নেতা মাওলানা ভাসানী, ওনার আদর্শ বাস্তবায়নই হলো আমাদের মূল স্লোগান। সেখানে এটা আমরা অঙ্গীকারবদ্ধ দেশ ও জনগণের কাছে। আমরা তাই জনগণ এই রাষ্ট্রের মালিক, এই রাষ্ট্রের মালিক জনগণ, এটা আমরা সংবিধানের মাধ্যমে সেটাকে প্রতিষ্ঠিত করতে চেয়েছি। আমরা সেই বক্তব্য দিয়েছি, সেটা এসছেও সামনে, সেটা আপনারা দেখতে পাবেন। এই রাষ্ট্রের মালিক জনগণ, এনে কোনো পরিবার না, কোনো পরিবারই না, এটা মালিক জনগণ, জনগণই এই রাষ্ট্রের মালিক। এই বিশ্বস্ততা নিয়ে আমরা কাজ করে যাচ্ছি। মাওলানা ভাসানীর আদর্শ প্রতিষ্ঠা করার জন্য এখানে একটা যুগান্তকারী ঘটনা হয়েছে, যেটা বিএনপি একমত হয়েছে, আমরা একমত হয়েছি। সংবিধানের ৭০ অনুচ্ছেদ, সংবিধানের ৭০ অনুচ্ছেদ নিজ দলের বিরুদ্ধে একজন সদস্য ভোট দিতে পারবে, এটা যুগান্তকারী ঘটনা এবার হয়েছে। সেটা বিএনপি একমত হয়েছে আমাদের সঙ্গে, ফুললি একমত। সেখানে তো 4টা বিষয়ে তারা বলেছে যে অর্থ বিল আর অনাস্থা বিল, এই 2টা বিল ছাড়া দলীয় সংসদ সদস্যরা দলের বিরুদ্ধে ভোট দিতে পারবেন যদি তাদের মনোভূত না হয়। কমিশনে আপনার দলের পক্ষ থেকে কি দাবি ছিল, বিশেষ করে মোটা দাগে যদি বলতেন? আমাদের দলীয় ভিত্তিক এখানে কোনো দাবি ছিল না, কিন্তু আমরা সংবিধান কিভাবে জনগণের ক্ষমতাকে নিরঙ্কুশ করা যায়, নিরঙ্কুশ করার জন্য যতগুলো প্রক্রিয়া দরকার আমাদের দল সেটা করেছে আমি মনে করি। যেন আমি আপনাকে বলি, 10 বছরের বেশি কোনো ব্যক্তি, 2 মেয়াদ, 10 বছর মানে 2 মেয়াদ, কোনো ব্যক্তি প্রধানমন্ত্রী হতে পারবেন না। আমাকে তখন ওখানে প্রশ্ন করেছিলেন, আমি যখন বক্তব্যটা নিয়ে আসলাম মাইক্রোফোন নিয়ে, ওখানে একজন প্রশ্ন করল যদি বিএনপি 3 বার ক্ষমতা যায়, আমি তখন বললাম যে সালাউদ্দিন সাহেব প্রাইম মিনিস্টার হবে, ফখরুল ইসলাম আলমগীর সাহেব প্রাইম মিনিস্টার হবে, অসুবিধা নেই। কিন্তু এক ব্যক্তিকে কোনোভাবেই, ওই যে ফ্যাসিস্ট খুনি হাসিনা, উনি মাঝে মাঝে সাংবাদিকদের সঙ্গে টিকে কিরে 4 বার তো হয়েছে, আর কতকাল রাখবে আমাকে, এই ঘটনা আর ঘটতে আমরা দিব না। এটা আমার বক্তব্য ছিল। এবং এটা না অনেক, যখন সালাউদ্দিন নাম বলছে ভাই আমার চাকরিটা খায়েন না, যাই হোক, এটা অফ দ্য রেকর্ড বললাম। তো আমরা এইভাবে চেষ্টা করেছি এবং এই যে 19টা বিষয় একমত হয়েছি, আমরা এটার প্রয়োগ বাস্তবায়ন কিভাবে হয় সেটার জন্য সামনে আর একটা মিটিং হবে, সেই মিটিংয়ে আমরা সুন্দরভাবে উপস্থাপন করব। কমিশন তো বলেছে যে আগামীতে যদি যে নির্বাচিত সরকার আসবে, সেই নির্বাচিত সরকার 2 বছরের মধ্যে এই প্রস্তাবনাগুলো বাস্তবায়ন করবে। এই বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন? হ্যাঁ, বাস্তবায়ন যেটা, এই জিনিসটা তো আবার সংসদে উপস্থাপন হবে। আমরা যেটা করব এটা সংশোধনের পাশ হওয়ার দরকার আছে। কাজেই একদিনে তো আর সব পাশ করা যাবে না, একটু সময় তো লাগবেই। সময়টা আমরা দিব পাশ করার, কিন্তু এগুলো আমরা বাস্তবায়ন করব। এই যে হাইকোর্টের একটা রায়ের মাধ্যমে তত্ত্বাবধায়ক অন্তর্বর্তীকালীন সরকারকে একটা বৈধতা দেওয়া হয়েছে, একটা আইনি ভিত্তি দেওয়া হয়েছে, জি, যদিও এটা সংবিধানে ছিল না। এরকম একটা আইনি বৈধতা যদি এই যে সুপারিশগুলো রয়েছে এগুলোকে দেওয়া হয়, সেক্ষেত্রে বাধা কোথায়? আমি বলি, জনগণের প্রতিনিধি ছাড়া না, জনগণের প্রতিনিধি তো আসবে, তারা এসে সংসদে এই বিষয়গুলো রেটিফাই হবে, বৈধতা দিতে পারে। কিন্তু এখন এই মুহূর্তে কেন? আমরা আপনাকে যেটা বলেছি প্রথমেই, যে এই বাস্তবায়ন প্রক্রিয়াটা কি হবে সেটা নিয়ে একটা আলোচনা হবে।
আমরা সেখানে চেষ্টা করব যাতে এইটা আইনি বৈধতা পায়, সেই চেষ্টাটা এটা অলরেডি এনসিবি উঠাইছে। এই প্রশ্নটা এনসিবি ওখানে উইদিন লাস্ট দিনের বৈঠকে গত বৃহস্পতিবারে এনসিবি থেকে এই বক্তব্য জাভেদ এই বক্তব্যটা দিয়েছে। আর বাস্তবায়ন প্রক্রিয়াটা কি হবে, আইনি ভিত্তিক কতটুকু, যেটা করতেই হবে তাদের, সেটা নিয়ে আলোচনা হয়েছে। সামনে আমরা ওই আলোচনাটাই করব। এটা দিতে হবে, এটা হবে। রাজনৈতিক দলগুলো জনগণের প্রতিনিধিত্ব করে, এটা তো অস্বীকার করার কোনো উপায় নেই। কাজে রাজনৈতিক দল যেগুলো দিবে সেটাই হবে আইনের ভিত্তি, এবং সেটা দিয়েই ওখানে সংসদে গিয়ে সেটা হবে, পাশ করাইতে হবে। ঐকমত্য কমিশনের সর্বশেষ দিন যে আলোচনাটি হয়েছে, সেখানে কমিশনের পক্ষ থেকে প্রস্তাব করা হয়েছে যে দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ যদি গঠিত হয়, সেক্ষেত্রে উচ্চকক্ষ হবে সারা দেশে প্রাপ্ত ভোটের আনুপাতিক ভিত্তিতে অন্যান্য যে রাজনৈতিক দল আছে তারা হচ্ছে উচ্চকক্ষে আসন পাবে। আমি সংক্ষেপে যদি বলি, সেটা হচ্ছে পিআর। যে পিআরের দাবিতে ইসলামিক দল সহ অন্যান্য দলও দীর্ঘদিন ধরে তারা দাবি জোর গলায় বলে আসছে যে আমাদের নিম্নকক্ষ এবং উচ্চকক্ষ দুইটাতেই পিআর লাগবে। এখন দেখা যাচ্ছে যে স্বয়ং কমিশন উচ্চকক্ষে পিআরের পক্ষে বলেছে। এক্ষেত্রে আপনাদের অবস্থান কি? শুনেন, আমরা গণতন্ত্র মঞ্চ, ভাসানী জনশক্তি পার্টি, আমরা পিআরের পক্ষে ছিলাম, এখনও আছি। সেটা উচ্চকক্ষে, নিম্নকক্ষে নয়। কারণ মানুষ দীর্ঘদিন ভোট দিতে পারেনি। এই 17 বছর পর ভোট দেওয়ার একটা সুযোগ আছে। এই সময় যদি জামালপুর 5 আসন আমার নির্বাচনী এলাকা, মার্কার উপরে ভোট দিল, নির্বাচিত হইল জামালপুরের এমপিকে সন্দীপের বা টেকনাফের, এটা জনগণ কোনোদিনই মেনে দেবে না। এটা করা উচিত, কিন্তু এটা সময় লাগবে, সময় সাপেক্ষ। এটা আমরা নিয়ে আসবো জাতির সামনে, এটা সময় সাপেক্ষ। উচ্চকক্ষের বিষয়টা কিভাবে দেখছেন? উচ্চকক্ষ আমরা আনুপাতিক, সংখ্যানুপাতিক। এই নির্বাচনে, নিম্নকক্ষের নির্বাচনে যারা ভোট দিয়ে নির্বাচিত হবে, ওই দলগুলোর আনুপাতিক হারে তাদেরকে উচ্চকক্ষে সিট দেওয়া হবে। আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ যে আপনাদের এই মূল্যবান স্টুডিওতে, বাণিজ্য প্রতিদিনের মূল্যবান স্টুডিওতে আমাদেরকে আমন্ত্রণ জানিয়েছেন, এই জন্য আপনাদেরকেও ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, বাণিজ্য প্রতিদিনের বিশেষ আয়োজন আগামী রাজনীতিতে এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। আপনাদের সঙ্গে আবারও দেখা হবে অন্য কোনো অতিথির সঙ্গে। সে পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ।